আমরা নতজানু পররাষ্ট্রনীতির কথা আমরা শেখ হাসিনার আমলে বলতাম, তো আমরা জানি না তারা আসলে ভারতকে কি দিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে একটি বড় ধরনের ধাক্কা লাগে এবং সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে। অন্তর্বর্তী সরকারের সময়টাতেও ভারতের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠেনি। রাজনীতি বিশ্লেষকদের ধারণা ছিল এটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশ সম্পর্ক অর্থাৎ তাদের সম্পর্কে উষ্ণতা বাড়বে, কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেও সম্পর্কের উন্নয়নের পরিবর্তে সীমান্তে পুশিন বাড়ানোর পাশাপাশি সীমান্ত হত্যাও বন্ধ হয়নি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের সাথে নতুন করে সম্পর্ক উন্নয়নের কথা বলা হলেও ভারতের পক্ষ থেকে আশ্বাস দিলেও তেমন কোনো সাড়া মেলেনি। আসলে রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় সম্পর্কে যে টানাপোড়েন আবার নতুন করে শুরু হলো। এই ঘটনার পর ভারতীয় ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ান কুমার বড়ইকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ডাক্তার জাহিদের ঘটনায় তাকে অসন্তোষ প্রকাশ করে ঢাকা। এই ঘটনার পর বাংলাদেশ ভারত সম্পর্ক কোন দিকে যাবে, কিংবা ঢাকার উপর দিল্লির এমন প্রকাশ্য ক্ষোভ কেন, আগামী দিনগুলোতে হয়তো তা স্পষ্ট হয়ে উঠবে। দর্শক, তাই আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি ঢাকার উপর দিল্লির প্রকাশ্য ক্ষোভ। আমার আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা ও শিক্ষক। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ডানে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং সেই সাথে মজলিসে শুরা সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী। অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবিদিন। দর্শক, আমরা আলোচনায় ঢুকতে চাই। আলোচনায় প্রথমে একটু যেতে চাই মোশাররফ আহমেদ ঠাকুরের কাছে। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার নিশ্চয়ই মনে আছে ডাক্তার জাহিদুর রহমান তিনি কিছুদিন আগে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি সেখানে বলেছেন যে পুশিন, যেটা ভারত পুশিন করছে, যেটা বাংলাদেশকে চাপে রাখবার জন্য না, এবং কিন্তু তারা ভারতের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে চায়, এরকম একটি কথা তিনি বলেছেন। কিন্তু গতকাল রোববার তিনি ঢাকায় গেলে একটি সেমিনারে যুক্ত হওয়ার কথা, অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে দিল্লিতে তাকে বিমানবন্দরে আটকে দিলেন, 2.5 ঘন্টা তাকে আটকে রাখলেন। পরবর্তীতে তিনি অনুমতি পেয়েছে বিভিন্ন জায়গা থেকে, কিন্তু তিনি চলে আসলেন কলম্বো হয়ে। এই যে একজন বাংলাদেশে হাই অফিসিয়াল, যদি বলি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে আটকে দেওয়া দিল্লি বিমানবন্দরে, যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আগে থেকে তাদেরকে জানানো হয়েছিল, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই বিষয়ে, তারপরও তারা কেন এমন হেনস্থা করলেন? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপরবিজ্ঞ আলোচক। ডাক্তার জাহিদুর রহমান আমাদের প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বেশ কয়েকটা মন্ত্রণালয়ের উপদেষ্টা, তথ্য, সংস্কৃতি, আরও কয়েকটা মন্ত্রণালয়ের স্ট্র্যাটেজিক বিষয়ে তিনি পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ে তো উনি দেখাশোনা করেন। তো এই কারণে উনি উপদেষ্টা। তো আমার মনে হয় যে ভারপ্রাপ্ত হাই কমিশনারকে যেখানে ডেকে পাঠানো হয়েছে এবং এটা নিয়ে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ অত্যন্ত তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। তো আমার তো মনে হয় যে কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে যেটা প্রতিবাদ, এটা হয়েছে ইতিমধ্যে, এবং আমার মনে হয় এখানে কোনো একটা মিসকমিউনিকেশন এখনও এই বিষয়ে, যে রাজনৈতিক পরিসরে বা এই পরিসরে যে ইয়াটা করার জন্য, কমেন্টস করার জন্য, ইটস টু আর্লি। ভারতের পক্ষ থেকে আগে বলা হয়েছিল নির্বাচিত সরকার সাথে তাদের সাথে একটা সম্পর্ক গড়ে উঠবে, টু আর্লি। বিএনপি কি সেটা কি অ্যাচিভ করতে পারছে না সম্পর্ক, নাকি টু আর্লি? আমি মনে করি যে এখানে কোনো একটা মিসকমিউনিকেশনও থাকতে পারে। তো সেটা কোন পক্ষ থেকে, বাংলাদেশ না ভারত? যে কোনো পক্ষ থেকে একটা মিসকমিউনিকেশনও থাকতে পারে। তো এখনও রাজনৈতিক পরিসরে এটা নিয়ে যে আলোচনা করার মতো যে বিষয়টা, আমরা ডাক্তার জাহিদুর রহমানের বক্তব্যটা শোনার পরে আমার মনে হয় যেটা রাজনৈতিক পরিসরে আলোচনা হতে পারে। আর এর আগে যেটা হওয়া দরকার, যে এদের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে প্রতিবাদ করা হচ্ছে। তো আপনি জানেন যে এটা দীর্ঘ সময় ধরে শেখ হাসিনার সময় ইন্ডিয়া রীতিমতো যে বাংলাদেশ তাদের কথা শুনবে, বাংলাদেশ তাদের কথা মতো চলবে,
তারপর সাউথ ব্লকের কথা মতো বাংলাদেশ হাসবে, বাংলাদেশ কানবে, ঠিক এইরকম একটা বিষয় ছিল তো দীর্ঘদিন। তো দীর্ঘদিন পরে যখন দেখছে যে বাংলাদেশ ঠিক ওই রকম আচরণটা করছে না, তখন একটু ব্যত্যয় তো হয়েছেই। ইন্ডিয়ার মনস্তাত্ত্বিক দিক থেকে আমি মনে করি একটা সমস্যা আছে, এবং বাংলাদেশও নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করছে, বাংলাদেশ নিজের মতো করে এক্সপ্রেশন দিতে চেষ্টা করছে। তো দেখা যাক, আমার মনে হয় যে জাহিদুর রহমান বাংলাদেশে এসে উনি তো রাজনীতি এই বিমানবন্দরেই কথা বলবেন। না, সেক্ষেত্রে আপনি কি এটা মনে করেন কিনা বাংলাদেশের কূটনীতিক দক্ষতার ঘাটতি আছে? না, কূটনৈতিক দক্ষতার ঘাটতির প্রশ্নে তো এই ইন্ডিয়া বহুদিন ধরেই তো বাংলাদেশের সাথে বড় ভাই সুলভ আচরণ করছিল, এটা ওই রকমই একটা হবে। আর এর মধ্যে বাংলাদেশ রিয়েকশনটা জাহিদুর রহমান আসার পরে আমার মনে হবে যে বাংলাদেশ কিভাবে। জাহিদুর রহমান তো চলে এসেছেন, জাহিদুর রহমান তো, বক্তব্য আমি ওনার কোনো কথা শুনে এখনো কোনো দেখি বক্তব্য নাই, দেননি, চলে উনি এসেছেন। কথা ওনার কোনো কথা পাই নাই। ওনার অফিসিয়াল স্টেটমেন্ট আসুক, তারপরে আমরা মনে হয় সেক্ষেত্রে যে আপনি শুক্রবার যে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে প্রবেশ করে তিনি বলেছিলেন 140 কোটি 20 কোটি একসাথে হলে একটি শক্তিশালী জনশক্তিতে পরিণত হতে পারে, এমন বক্তব্যের পরের দিন ডাক্তার জাহিদুর রহমানকে দিল্লি বন্দরে ত্রিবেদী যে প্রশ্নটার উত্তরে এটা বলছিলেন, ত্রিবেদী বলছিলেন যে ভাষা আমাদের ভিসা অনেক সহজতর হবে কিনা। তিনি বলছেন আমি তো মনে করি যে 160 কোটি মানুষেরই দেশ এটা, তো ভিসার কথা তো মনে হয় ভাবখানা এরকম যে ভিসা তো আর কোনো বিষয়ই না। তো যাই হোক, আমি এটাকে প্রথমত দীনেশ ত্রিবেদীর এই বক্তব্যটাকে অনেকেই নেগেটিভলি নিয়েছে। তো স্বয়ং তথ্যমন্ত্রী সন্দেহ চোখে দেখেছেন। তো আমি আপনাকে বলি, স্বয়ং তথ্যমন্ত্রী সন্দেহের চোখে দেখেছেন। তো দীনেশ ত্রিবেদী আসছে মাত্র বাংলাদেশে, আর এমনি বয়স্ক মানুষ, এই জানু রাজনীতিবিদ, তো সেই হিসেবে উনি বলেছেন এইরকম একটা বক্তব্য, আপনার মনে আছে কিনা, যে আপনি যদি দুটো বই পড়েন, একটার নাম হচ্ছে আমার দেখা রাজনীতির 50 বছর, আমার আর রাজনীতির 45 থেকে 75 অলিয়াহাদের। তো এই দুইটা বই, একটা আবুল মনসুর আহমদের, একটা অলিয়াহাদের। তো এই দুইটা বইয়ের মধ্যে পাবেন আপনি যে শেরেবাংলা একে ফজলুল হক 1954-তে এখানে আবার নতুন করে ইলেক্টেড হওয়ার পরে যুক্তফ্রন্ট, তিনি ক্যালকাটা গিয়েছিলেন। তো ক্যালকাটায় তাকে গড়ের মাঠে যখন তাকে সম্বর্ধনা দিল ক্যালকাটাবাসী, আপনি জানেন যে শেরেবাংলা একে ফজলুল হক কলকাতা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, তারপরে প্রধানমন্ত্রী ছিলেন, যুক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন। তো উনি আবেগপ্রবণ হয়ে বলেন যে আমাদের এই যে সীমানা আছে, এই সীমানা খুব, এটা অত্যন্ত ক্ষণস্থায়ী সীমানা, আমরা আবার এক হয়ে যাব। তো পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মির্জা এর প্রতিক্রিয়ায় বললেন যে শেরেবাংলাকে আমি গুলি করে মারবো, শেরেবাংলা হচ্ছে ট্রেইটর। তো এই শেরেবাংলা পরে ইস্ট পাকিস্তানের গভর্নর হন এবং হন ইউনাইটেড পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হন। তো যাই আমি আপনাকে বলছি যে এইসব বয়সকালে আমাদের নেতারা, রাজনীতিবিদরা অনেক জায়গায় গিয়ে একটু আবেগপ্রবণ হয়ে অনেক কথা বলেন। তবে আমি আবেগপ্রবণ হয়ে বলেন কিন্তু কথা কোনো ভ্যালু নেই, বিষয়টা এরকম অনেকটা পলিটিক্যাল রেটরিক। আচ্ছা, আপনি আসবো একটু অ্যাডভোকেট আতিকুর রহমান। ঢাকার এবং দিল্লির সম্পর্ক কি আদৌ ভালো হবে? যদিও আমরা দেখেছি বিভিন্ন সময় নির্বাচনের আগে ঢাকা দিল্লি থেকে বিভিন্ন হাই অফিসিয়ালগুলো আসেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলেন। সেক্ষেত্রে জামাত আমির সাথে কথা বলেছেন, এরকম একটি তথ্য উঠে আসে ওই সময় নির্বাচনের আগে। আসলে ওই সময় কি আসলে কথা বলে কি তারা কি এটা প্রমাণ করতে চেয়েছিল যে ঢাকা দিল্লি সম্পর্ক ভালো হয়ে উঠবে, বা আদৌ কি ভালো হবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ-আলোচক এবং যারা শুনছেন দেশে এবং বিদেশে, সবাইকে আমরা শুভেচ্ছা সালাম জানাচ্ছি। দেখুন, যে অবস্থাটার মধ্যে আমরা এখন পড়ে গিয়েছি, দীর্ঘত 15 বছর বিগত ফ্যাসিবাদের আমলে ভারত বাংলাদেশের সম্পর্ক তো অনেকটাই, তৎকালীন মন্ত্রীরা বলেছিলেন যে কীরকম সম্পর্ক সেখানে ছিল, এবং ভারতের জন্য সবচেয়ে একটা সুখকর সময় ছিল তখন, কারণ ভারত যা চেয়েছিল তৎকালীন সরকার বাংলাদেশের স্বার্থকে উপেক্ষা করে তারা ভারতের স্বার্থকেই তারা প্রাধান্য দিয়েছে। একসময় আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতকে আমরা যা দিয়েছি তারা মানে কৃতজ্ঞতা তাদেরকে বহু স্বীকার করতে হবে। তা আমরা জানি না তারা আসলে ভারতকে কি দিয়েছেন।
আমাদের ২৪-এর যে বিপ্লবটা হলো সেই বিপ্লবের পরে এসে ভারতের শেষ সম্পর্কটা বলা যায় কাট হয়ে গিয়েছিল এবং বিগত ২৪-এর ১২ই ফেব্রুয়ারি আগ পর্যন্ত ভারত বহুভাবে চেষ্টা করেছে তাদের সে আগের সম্পর্কটাকে রক্ষা করার জন্য, নতুন তা কিন্তু তারা পারেনি। ইলেকশনের আগে বহু ধরনের কথাবার্তা আমরা শুনেছি, যেহেতু এটা কোনো প্রমাণিত নয় আমরা সেটা বলবো না। জামাতের আমিরের সাথে আনুষ্ঠানিক বৈঠক উনি অসুস্থ দেখতে এসেছেন এবং তাও তারা বসে এটা গোপন করতে হবে। মানে জামাতের সাথে এসে রাজনৈতিক দল হিসাবে ভারতের স্বাচ্ছন্দ্যে কথা বলা তারা এটা এখনো মনে করেন না, যেটা তারা অন্যদের সাথে কোনো চিন্তাও করেন না। বহুবার বিএনপির সাথে বৈঠক হয়েছে এবং বলা হয় যে ইলেকশনের আগে বিএনপির নেতারাও কিন্তু অনেকে ভারতে গিয়েছেন, জানি না আমরা কেন গিয়েছেন। তো আমরা মনে করি নির্বাচন আগে বিএনপির নেতারা গিয়েছেন, এটা আমরা জানি, যতটুকু খবর আমরা পেয়েছি গিয়েছেন, কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং সেখানে হয়েছে এবং যেহেতু সেখানে ফ্যাসিবাদের নেত্রী সেখানে থাকেন, হতে পারে ইলেকশন কেন্দ্রিক কোনো একটা মেকানিজম করে, এটা আমরা জানি না, কিন্তু এটা বাজারে একটা খবর রটেছে, সে আলোকে আমি আপনাকে বলেছি। দেখুন, যে ঘটনাটি এই কদিনে ঘটছে, আমরা নতজানু পররাষ্ট্রনীতির কথা আমরা শেখ হাসিনার আমলে বলতাম, এই এই শব্দটি কিন্তু তখন বিএনপিও বলতো যে আমাদের নতজানু পররাষ্ট্রনীতি। আমরা আসলে এখন দেখছি কি, দেখুন গতকালকে আমাদের তথ্য উপদেষ্টা, তিনি তো প্রতিমন্ত্রীর মর্যাদা, তাকে যখন, তিনি তো লাল পাসপোর্টধারী নিঃসন্দেহ হওয়ার কথা, এবং তিনি যখন গিয়েছেন নিঃসন্দেহে এনওসি নিয়ে গিয়েছেন, তিনি সরকারকে কনসার্ন নিয়ে তিনি সেখানে গিয়েছেন, ইনফর্ম করা হয়েছে। তো যাওয়ার পরে যদি এই মানের একজন ব্যক্তিকে 2 ঘন্টা সেখানে বসিয়ে রাখা হয়, এটা নিঃসন্দেহে বাংলাদেশের মর্যাদার প্রশ্ন। বাংলাদেশের একজন যদি প্রতিমন্ত্রী মানের একজন ব্যক্তির সাথে ইন্ডিয়া